আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল মামুন লিমন, ডিরেক্টর অফ লিমন এডুকেয়ার সেন্টার অ্যান্ড ডিরেক্টর অফ সিরাজগঞ্জ জব কর্নার। তো আজকে আমি গণিতের উৎপত্তি বিষয়ে ক্লাসটা প্রথমে নিয়ে আসছি, যদিও আমাদের আজকে ক্লাসের কথা ছিল বর্গ ও বর্গমূল বিষয়ে, বর্গ ও ঘনমূল বিষয়ে। তো তবুও আমরা গণিতের উৎপত্তির যে টপিক্সটা, এই টপিক্সটা একটু দেখায় নিব। তার আগে আমি 2-3টা কথা বলতে চাই। তো সেই বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের দেশে করোনা মহামারী একটা প্রকট আকার ধারণ করলো, তো এই প্রকট আকার ধারণ করার পরেও আমরা খেয়াল করতে পারলাম যে আসলে বিভিন্ন দেশ বিভিন্ন রকমের টিকা উৎপাদন করলেও আমাদের দেশ থেকে একটা ব্যক্তি বা একটা বিজ্ঞানী পাওয়া গেল না। এত একটা জনবহুল একটা দেশ, সেখান থেকে একজন বিজ্ঞানী তৈরি হইল না যে এই করোনা ভাইরাসের একটা টিকা উৎপাদন করতে পারবে। এরকম থিম কারোর মধ্যে থেকে পেলাম না আমরা। তো এর যে মূলে যদি আমরা যাই, এর মূলে যাইতে গেলে আমার কাছে 2টা পয়েন্ট এসেছে যে আমাদের বিদ্যার্থী যারা রয়েছে তারা মূলত বিদ্যার্থী এবং একই সাথে অভিভাবক যারা রয়েছেন তারা মূলত পরীক্ষায় নম্বরের পিছনে খুব বেশি ছোটাছুটি করেন। একটা বিদ্যার্থী কি শিখলো বা কি অর্জন করলো এই বিষয়ের উপরে ভিত্তি না করে তারা মোটামুটিভাবে নম্বরের পিছনে এত বেশি ছোটাছুটি করেন যে বিদ্যার্থীদের মাথার মধ্যে সবসময় নম্বরের ঘন্টাটা বাজতে থাকে, যার ফলে তাদের শেখার পরিমাণটা এতটা লেস হয়ে যায়। তো নম্বর দিয়ে কী, মানে নম্বর দিয়ে আমার লাইফে কী করতে পারবো যদি আমার কাছে তথ্য না থাকে, যদি আমার কাছে উপাত্ত না থাকে। তো ঠিক আছে, তো আমরা আজকে আমাদের মূল বিষয় টপিক্সে ফেরত আসতেছি। তো আমরা আমাদের আজকের যে টপিক্স গণিতের উৎপত্তি, সেই বিষয়ে আসছি। তা আমি প্রথমেই মূলত একটা বিষয়ে কথা বলবো যে এই গণিত শব্দটা আসলো কোত্থেকে। গণিত শব্দটা এসেছে গণনা শব্দ থেকে। তো গণনার থেকে আসলে আবার এই গণিত শব্দটা কিন্তু একটা সংস্কৃত ভাষার শব্দ। গণিত শব্দটা মূলত একটা সংস্কৃত ভাষার শব্দ এবং এই সংস্কৃত ভাষায় গণনার থেকে গণিত শব্দের উৎপত্তি হয়েছে। তো ঠিক আছে, এবার আমরা আসতেছি গণিতের উৎপত্তি সম্পর্কে। গণিতের উৎপত্তি সম্পর্কে ধারাবাহিক যে আলোচনা, সেই ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে আমরা গণিতের উৎপত্তিটা কিভাবে এসেছে, ক্রমান্বয়ে কোথা থেকে শুরু হয়েছে, গণিতের প্রয়োজনীয়তা কখন অনুভব হয়েছে, সব ডিটেলস আজকে একটু বলার চেষ্টা করব, দেখা যাক কতটুকু কি হয়। তো ঠিক আছে, আমরা শুরু করতেছি গণিতের উৎপত্তি বিষয়টা। তো গণিতের উৎপত্তির বিষয়ে আমরা যদি একটু খেয়াল করতে যাই, এখানে গণিতের উৎপত্তি, তো গণিত শাস্ত্রটা উৎপত্তি। গণিত যদিও আমরা এমন কোনো ক্লাস নাই, এমন কোনো শ্রেণী নাই যে শ্রেণীতে আমাদের গণনা বা হিসাবের যে প্রেক্ষাপটটা নাই। তো প্রত্যেক ক্লাসে, প্রত্যেক শ্রেণীতে, প্রত্যেক প্রেক্ষাপটে আমরা গণিতকে নিয়ে বিভিন্নভাবে আলোচনা নিয়ে আসি। কিন্তু গণিতটা আসলো কিভাবে, আমার মনে হয় না আদৌ আমাদের কোনো শিক্ষক মণ্ডলী এই দিকে একটু দৃষ্টিপাত করেছেন। তো আমাদের শিক্ষক মণ্ডলীগণ যদি এই দিকে একটু দৃষ্টিপাত করতেন, তো আমাদের ছেলের মেয়েরা অনেকটা গবেষণামূলকভাবে গণিতকে নিয়ে আসতে পারত। তো ঠিক আছে, আমরা গণিতের উৎপত্তি বিষয়ে আমাদের যে আলোচনা, সেই আলোচনায় ফিরে যাচ্ছি। তো এখানে একটু খেয়াল করতে হবে, আমাদের এখানে আমরা 10টা পয়েন্টের আলোচনার কথা বলেছি। 10টা পয়েন্টে গণিতের যে আলোচনা, এই আলোচনাটা দেওয়া হয়েছে। তো এই 10টা পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখতেছি প্রথমে পরিমাপকে প্রতীক দিয়ে প্রকাশ করার ধারণা থেকে জন্ম হয় সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতিটা এসেছে কিভাবে? পরিমাণকে প্রতীক দিয়ে প্রকাশ করার ধারণা থেকে জন্ম হয় সংখ্যা পদ্ধতি। তো প্রথমত পরিমাপের যে বিষয়টা, পরিমাপ ছিল, তো পরিমাপের যে বিষয়টা, সেই পরিমাপের বিষয় থেকে গণনার বিষয় আসে, গণনার বিষয় থেকে সংখ্যা পদ্ধতির বিষয় আসে। আচ্ছা, এরপরে আর সংখ্যা পদ্ধতি বা পরিমাণের পদ্ধতি থেকেই সূত্রপাত হয় গণিত শাস্ত্রের। সংখ্যা পদ্ধতি বা পরিমাণের পদ্ধতি থেকেই সূত্রপাত হয় গণিত শাস্ত্রের। এরপরে আমরা আসছি 2 নম্বর পয়েন্টটা। 1 নম্বর পয়েন্ট হয়ে গেল আমাদের, এরপরে 2 নম্বর পয়েন্ট প্রাচীন মিশরের পুরোহিতরা। তো একসময় আমরা দেখতাম আমাদের ভারতবর্ষে জ্ঞান চর্চার ক্ষেত্রে, ভারতবর্ষে যে জ্ঞান চর্চাটা হইতো, এই জ্ঞান চর্চাটা হইতো মূলত ব্রাহ্মণ সমাজকে কেন্দ্র করে। তো এরকম ব্রাহ্মণ সমাজদের অনেক সময় আমরা পুরোহিত বলেও বিভিন্ন সময় বলে থাকি। তো এরকম একটা টপিকস প্রাচীন মিশরীয় সভ্যতার মধ্যেও ছিল। তো সেই হিসেবে প্রাচীন মিশরের যে পুরোহিতরা তাদের অনুশীলনের মাধ্যমে গণিত শাস্ত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এই যাত্রা শুরু হয়েছিল প্রায় 4000 বছর পূর্বে। বর্তমান সময় থেকে 4000 বছর পূর্বে এই যাত্রাটা শুরু হয়েছিল। গণিত শাস্ত্রের যে আলোচনা, গণিত শাস্ত্রের যে একটা রূপে নিয়ে আসছিল, সেই রূপরেখাটা তৈরি হয়েছিল আজ থেকে 4000 বছর আগে। এরপরে 3 নম্বর পয়েন্টে আমরা যেটা বলতেছি, কৃষিভিত্তিক সভ্যতার যুগে
কৃষি ভিত্তিক সভ্যতার যুগে ভূমি পরিমাপের প্রয়োজনেই জ্যামিতির উদ্ভব হয়েছিল। কৃষিভিত্তিক, আমরা যেমন এরকম অনেকেই জেনে থাকি যে আমাদের অনেকেই বিভিন্ন বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা রয়েছে তারা বিভিন্ন সময় প্রশ্ন করে থাকে যে জ্ঞান চর্চাটা উৎপত্তি হইল কিভাবে, জ্ঞান চর্চাটা আসলো কিভাবে। জ্ঞান চর্চাটা এসেছে কৃষিভিত্তিকভাবে, কারণ প্রথমত কৃষির জমির পরিমাপ করা হইতো, ওই পরিমাপ থেকে জ্যামিতির উদ্ভব হয়েছে, এইভাবে ধীরে ধীরে জ্ঞান চর্চা শুরু হয়েছে। তো আমরা এখানে দেখাচ্ছি, তো এই ক্ষেত্রে মহিলাদের অবদানটা একটু বেশি ছিল। তো কৃষিভিত্তিক সভ্যতার যুগে ভূমি পরিমাপের প্রয়োজনেই জ্যামিতির উদ্ভব হয়েছিল। জমি পরিমাপের সাথেই মূলত জ্যামিতি সম্পৃক্ত ছিল। তো ঠিক আছে, আমরা এবার আমাদের 4 নম্বর পয়েন্টটা আলোচনা করব। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর পূর্বে। তো আমরা একটু আগে বলে আসছি এখন থেকে 4000 বছর আগে। তো এখন বর্তমান 2000 সাল, আর এর আগেও 2000, তাহলে মোট 4000, ওই ধরতে গেলে একই সাথে 4000 বছরই হয়। তো যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর পূর্বে সংখ্যাভিত্তিক গণিতের আবির্ভাব ঘটে। তো এরপর আবার একটু বলছি আমি, যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর পূর্বে সংখ্যাভিত্তিক গণিতের আবির্ভাব ঘটে। এরপর নানা জাতির হাত ধরে বিভিন্ন সভ্যতার মাধ্যমে বা তাদের হাত ঘুরে সংখ্যা পদ্ধতি বা গণিতের আধুনিক ও সর্বজন স্বীকৃত সর্বজনীন রূপ এসেছে সার্বজনীন যে রূপ এটা এসেছে। তো এখন যে বিষয়টা আবারও বলছি, বিভিন্ন নানা জাতির হাত ঘুরে সংখ্যা পদ্ধতি বা গণিতের, এখন এখানে একটা প্রশ্ন আছে যে বিভিন্ন জাতি যে আছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন ভাষা আছে, তাদের বিভিন্ন বর্ণ রয়েছে। তো এই পদ্ধতিগুলো কিভাবে এসেছে? একটা তো নির্দিষ্ট পদ্ধতিতে আসেনি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেই নির্দিষ্ট জাতির নির্দিষ্ট যে ভাষা রয়েছে সেই পদ্ধতিতে তারা যে সংখ্যা পদ্ধতি প্রণয়ন করেছিল, সেই প্রণয়ন পদ্ধতিতে তো ঘুরে সংখ্যা পদ্ধতি বা গণিতের আধুনিক ও সর্বজন স্বীকৃত সার্বজনীন রূপ এসেছে। এরপরে আমরা 5 নম্বর পয়েন্টে বলতেছি গ্রিক গণিতবিদ থেলিসকে প্রথম জ্যামিতির প্রমাণের কৃতিত্ব দেওয়া হয়। যদিও আমরা সবাই জানি যে জ্যামিতির যে আলোচনাটা সর্বপ্রথম নিয়ে এসেছেন ইউক্লিড, এ কথাটা একদম ঠিক নয়। তো প্রথমত জ্যামিতির যে টপিক্সটা নিয়ে আসছে গ্রিক গণিতবিদ থেলিসকে প্রথম জ্যামিতিক প্রমাণের কৃতিত্ব দেওয়া হয়। তিনি সর্বপ্রথম জ্যামিতিকে প্রমাণ করে দেখান। তিনি যুক্তিমূলক প্রমাণ দেন ব্যাস দ্বারা বৃত্ত দ্বিবিভক্ত হয়। ব্যাস দ্বারা বৃত্তকে দ্বিবিভক্ত করা যায়, এই জিনিসটার প্রমাণ দেওয়া হয়, এই জিনিসটার প্রমাণ দেয় থেলিস, এবং তিনি বলেন ব্যাস দ্বারা বৃত্তকে দ্বিবিভক্ত করা যায়। থেলিসের পরেই আসে পিথাগোরাস। থেলিসের পরের অবশ্যই আসে পিথাগোরাস। তো পিথাগোরাস জ্যামিতিক তত্ত্বের বিস্তৃতি ঘটান। পিথাগোরাস এই জ্যামিতিক তত্ত্বের থেলিস যে অংশটা পড়ে গিয়েছিল তার পরের যে অংশটা, এই পরের অংশটার বিস্তৃতি ঘটান পিথাগোরাস। এরপরে আসছে 6 নাম্বার আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির ইতস্তত বিক্ষিপ্ত সূত্রগুলোকে একত্রিত করে সুবিন্যস্তভাবে বিধিবদ্ধ করেন তার এলিমেন্টস গ্রন্থে, যা 13 খণ্ডে বিভক্ত ছিল। আবার আমি একটু বলছি, আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির ইতস্তত মানে এলোমেলো, বিক্ষিপ্ত মানে ভাঙা বিক্ষিপ্ত সূত্রগুলোকে একত্রিত করে সুবিন্যস্তভাবে বিধিবদ্ধ করেন তার এলিমেন্টস গ্রন্থে, যা 13 খণ্ডে বিভক্ত। তো এবার আমরা 7 নম্বর পয়েন্টের বিষয়টা আলোচনা করব। 7 নম্বর পয়েন্ট, স্বাভাবিক গণনার প্রয়োজনে প্রাচীন ভারতীয় গণিতবিদগণ সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক সংখ্যার স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন। আমি আবারও বলছি, স্বাভাবিক গণনার প্রয়োজনে প্রাচীন ভারতীয় গণিতবিদগণ সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক সংখ্যার স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন। এরপরে আসছে 8 নম্বর পয়েন্ট, ভারতীয় ও চীনা গণিতবিদগণ শূন্য, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণা বিস্তৃতি ঘটান। আবারও বলছি, ভারতীয় ও চীনা গণিতবিদগণ শূন্য, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান, যা আরবীয় গণিতবিদগণ ভিত্তি হিসেবে গ্রহণ করে। তারা যে কাজটা করে গেছেন, তো এখানে বলা হয়েছে ভারতীয় ও চীনা গণিতবিদগণ
ভারতীয় ও চীনা গণিতবিদগণ শূন্য, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান। এই বিস্তৃতি ঘটানোর পরে যে অংশটাকে রেখে গেছেন, ওই অংশটাকে আরবীয় যে গণিতবিদগণ রয়েছেন তাকে ভিত্তি হিসাবে গ্রহণ করে। তাকে ভিত্তি হিসেবে গ্রহণ করেন মানে মূল হিসাবে গ্রহণ করেন। তো মূল হিসাবে গ্রহণ করার পরে তার পরবর্তী অংশে তারা আবার তাদের অবদান রাখেন। তো এর পরের পয়েন্টে আমরা সেটা আলোচনা করব। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব। দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম দার্শনিকদের। আচ্ছা, এরপর ইনারাই প্রথম একাদশ শতাব্দীতে বীজগণিতের দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে অমূলদ সংখ্যার প্রবর্তন করেন। তো এর কিছুদিন পরেই বা এর কিছু সময় পরে আমরা দেখতে পারতেছি যে মুসা আল খওয়ারিজমি, যাকে বীজগণিতের জনক বলা হয়, ইনি এই সময়ের প্রেক্ষাপটেই এই বীজগণিতের যে ধারাগুলো এই সময়তেই নিয়ে আসেন। এবং এমনও আছে যে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মুসা আল খওয়ারিজমির বিশাল একটা অবদান রয়েছে। তো আমরা এর পরের পয়েন্টে আসতেছি। 10 নম্বর পয়েন্টটা বলতেছে খ্রিস্টপূর্ব 500 অব্দের কাছাকাছি সময় গ্রিক দার্শনিকেরা জ্যামিতি অঙ্কনের প্রয়োজনীয়তা অনুধাবন করেন এবং অমূলদ সংখ্যাকে বিশেষ করে 2 এর বর্গমূল নির্ণয়ের প্রয়োজনীয়তা অনুভব করেন। আবার একটু বলছি, খ্রিস্টপূর্ব 500 অব্দের কাছাকাছি সময় গ্রিক দার্শনিকেরা জ্যামিতি অঙ্কনের প্রয়োজনীয়তা অনুধাবন করেন এবং অমূলদ সংখ্যা বিশেষ করে 2 এমন একটা সংখ্যা যেটা মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তো জোড় মৌলিক সংখ্যা হলে তার বর্গমূল নির্ণয়টা অবশ্যই একটু ক্রিটিক্যালিটি কিছুটা ছিল। তো সেই ক্রিটিক্যালিটিকে অতিক্রম করে তারা তখন এটার অনুধাবন করেন যে 2 এর বর্গমূল নির্ণয়ের যে প্রয়োজনীয়তা সেটা তারা খুব ভালোভাবে অনুভব করেন। তো আমরা আজকে গণিত শাস্ত্রের যে উৎপত্তি এবং ক্রমবিকাশ বা যে ধারাটা দেখাচ্ছিলাম বা এই কথাটাগুলো আমরা একটু সংক্ষেপে বলে যাই যে সেই গণিত শাস্ত্রের আলোচনাটা শুরু হয়েছিল সেই মিশরীয় সভ্যতায়। তার পরবর্তীতে এই ধারাবাহিকতায় এটা বিভিন্ন সভ্যতার আলোকে ভারতীয় সভ্যতা, তারপরে মুসলিম সভ্যতা, মধ্যপ্রাচ্যের মধ্যযুগের মুসলমানদের যে অবদান রয়েছিল সেই অবদান, তারপরে তার জ্যামিতির ক্ষেত্রে গ্রিকদের অবদান, এই সমস্ত কিছু মিলেই জ্যামিতির উৎপত্তির যে জ্যামিতি বা গণিত শাস্ত্রের, যদিও আমরা জ্যামিতি বলতেছি এখন, তো জ্যামিতির থেকেই গণিত শাস্ত্রের উৎপত্তি, এই জন্য জ্যামিতি কথাটা একটু বেশি আসতেছে। তো এই সমস্ত কিছু মিলিয়েই গণিত এর যে উৎপত্তির ধারাটা রয়েছে। আর একটা কথা বলি যে আমাদের এখানে আমাদের দেশীয় যে বিভিন্ন শিক্ষক মণ্ডলী বা বিদ্যার্থী যারা রয়েছেন তারা আমরা বিভিন্ন সময় গণিতকে অঙ্ক বলে সম্বোধন করে থাকি। তো একটা কথা মনে রাখতে হবে যে গণিতকে অঙ্ক বলে সম্বোধন করা যাবে না, কারণ আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে, যে সাংকেতিক চিহ্নগুলো রয়েছে, এই চিহ্নগুলোকেই অঙ্ক বলা হয়। এর সাথে পরবর্তীতে 500 খ্রিস্টাব্দে ভারতীয়রা এর সাথে যুক্ত করেন হচ্ছে শূন্যের যে ব্যবহার, এটা যুক্ত করেন এবং 10 ভিত্তিক সংখ্যার স্থানীয় মানের বিষয়ে চলে আসেন। তো এই যে পদ্ধতিটা এসেছে এখন খেয়াল করতে হবে যে এই পদ্ধতিটা আসার পরে যে ভারতীয়রা যে 10 ভিত্তিক পদ্ধতি নিয়ে আসছেন, তখন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান পদ্ধতি যখন প্রচলন শুরু করলেন, তো শুরু করার পরে এই গণিতকে একটা স্বকীয় মানে নিয়ে আসা হয়েছিল। তো ঠিক আছে, আমাদের গণিতের উৎপত্তির যে ক্লাসটা বা গণিতের উৎপত্তি সম্পর্কে যে বিষয়টা আমরা আজকে বললাম, যদিও আজকে এটা আমাদের টপিক ছিল না, তো তবুও আমরা একটু সবার জন্য জানানোর জন্য বা দেখানোর জন্য না, মূলত সবাইকে একটু অবগত করার জন্য যে গণিত শাস্ত্রটা আমরা আলোচনা করি এটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো, সেটা একটু বিস্তারিত বোঝানোর জন্য আমাদের এই ক্লাসটা আমরা একটু পরিচালনা করার চেষ্টা করেছিলাম। তো এবার আমরা আসবো আমাদের মূল যে ক্লাসটা, বর্গ ও বর্গমূল, ঘন ও ঘনমূলের সেই টপিকসটাতে। তো আমরা বর্গ সম্পর্কিত সূত্রাবলীর প্রমাণের কথা বলেছিলাম, যদিও আমরা প্রথমত এরকম বলেছিলাম যে জ্যামিতির উদ্ভব থেকেই সমস্ত গণিতের উদ্ভব হয়েছে। যখন থেকে জ্যামিতির উদ্ভব হয়েছে তারপরে ক্রমান্বয়ে বিভিন্ন সভ্যতার হাত ঘুরে বর্তমান জ্যামিতিটা এসেছে।
তো এখন একটু খেয়াল করবো আমরা যে যখন আমরা কোনো কিছুকে বর্গ, যেমন এখানে আমরা একটু বর্গক্ষেত্র আঁকানোর চেষ্টা করলাম। তো এই যে বর্গক্ষেত্রটা, এই ক্ষেত্রের যে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সমান লিখতে পারি বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার, দ্যাট মিন্স বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু। তো একটু খেয়াল করতে হবে ভালো করে যে বাহু গুণন বাহু। তো এখন আমরা আসতেছি একটু সূত্রতে। নাম্বার 1 যে সূত্রটা রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন আমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে, যদিও আমরা সবাই সূত্র সম্পর্কে জানি, অনেকে হয়তো এই সূত্রের প্রমাণটাও দেখাতে পারবে, কিন্তু আমার কাছে প্রশ্ন থাকলো এখানে, যে প্রশ্নটা হচ্ছে যে এইখানে আমরা গণিতে যে পদ্ধতিগুলো করি সেই পদ্ধতিগুলো হয় গাণিতিকভাবে আর না হয় জ্যামিতিকভাবে পরিবর্তিত হয়। তো আমার কথা হচ্ছে যে এইখানে আমরা গণিত করতেছি, তো এই গণিতের এই পদ্ধতিগুলো কি গাণিতিক হারে না জ্যামিতিক হারে পরিবর্তিত হচ্ছে? তো আমরা এখানে একটু খেয়াল করি যে এই পদ্ধতিগুলো অবশ্যই জ্যামিতিক হারে পরিবর্তিত হচ্ছে। তো এইখানে এসেই কিন্তু অলরেডি জ্যামিতির সাথে গণিতের একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে। তো একটু খেয়াল করি আমরা এখানে যে এটা প্রমাণ কিভাবে আমরা করতে পারি। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক পাশে লিখলাম, প্লাস 2ab কে এ পাশে লিখলাম। তো এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র চলে আসলো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab। তো এখন আমরা তো জানি যে বীজগণিতের যে পদ্ধতি, এখান থেকে এটাকে বাদ দিলে এটা বাদ দিলে তাহলে এখানে আমার থাকলো a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। তো এখন এইখান থেকে এই সূত্রটা আমাদের মোটামুটি প্রমাণিত হইল যে এখান থেকে এটা আসলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা 2 নম্বর সূত্রটা দেখাচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। একটু ভালোভাবে সবাই খেয়াল করতে হবে ভিউয়ার্স, একটু ভালোভাবে লক্ষ্য করেন এদিকে। তো এইখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বা যেটা আমরা এর আগে দেখাইছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এখানে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে একদিকে নিয়ে আসলাম, আর প্লাস 2ab এবং মাইনাস 2ab কে একদিকে নিয়ে গেলাম। তো প্লাস 2ab মাইনাস 2ab চলে গেল, তাহলে এখানে থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা জ্যামিতি বীজগণিতের একটা বহুল প্রচলিত একটা যেটা রয়েছে যে সূত্রটা, সেই 3 নম্বর সূত্রটা সম্পর্কে একটু বলবো। 3 নম্বর সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আসে সাধারণত a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটাকে আমরা কিভাবে প্রুফ করতে পারি? তো আমরা এইখান দিয়ে এটাকে গুণ করব, তাহলে এইটা দিয়ে এইটাকে গুণ করতে হবে, তাহলে এটা হবে এ স্কোয়ার। তো গুণ করলে এ স্কোয়ার, তারপরে আছে এখানে প্লাস, তাহলে প্লাস এ বি প্লাস, সরি এখানে আছে এইখানে প্লাস, এখানে এ আর এখানে বি, তাহলে এই বি কে গুণ করব, যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস এ বি। তারপরে এরপরে আসছে এ দিয়ে গুণ হয়ে গেল, এবার আমরা বি দিয়ে গুণ করব, বি দিয়ে গুণ করলে প্লাস এ বি, আর এরপরে আসতেছে বি দিয়ে এখানে যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে এই এ বি আর এই এ বি কে কেটে দেওয়া হলো, তাহলে এখানে আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বর্গের সূত্র এ বি, এই সূত্রটা দেখানোর চেষ্টা করতেছি। তো এ বিতে আমরা সাধারণত জানি এ প্লাস বি হোল স্কোয়ার, সরি একটু ব্র্যাকেটটা দিতে একটু 19-20 হয়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। তো এখন এই সূত্রটার প্রমাণটা আমরা কিভাবে দেখাবো, এই সূত্রটার প্রমাণটা আমরা কিভাবে দেখাবো, আমরা একটু সেদিকে যাচ্ছি, ওকে। তো ঠিক আছে, আমরা এবার এই সূত্রের প্রমাণটা দেখাবো, এই সূত্রের প্রমাণটা দেখানোর চেষ্টা করব। তো এ বি সূত্রের প্রমাণ, এ বি সূত্রের প্রমাণ।
তো একটু খেয়াল করতে হবে ভালো করে এ বি সূত্রের প্রমাণ। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। এরপরে আসছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার। তো ঠিক আছে, আমরা এখন দেখতেছি একটু এভাবে। তো এই ক্ষেত্রে আমাদের এরকম আসতেছে যে আমরা এখানে একটু এরকম করে নিলাম। তো আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ করে নিব, বিয়োগ করে এই সূত্রটাকে কিভাবে প্রুফ করা যায়। তো বিয়োগ যখন করব তখন এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে। তাহলে এইখানে মাইনাস ছিল, ওটা প্লাস হয়ে যাবে, তাহলে 4ab হবে। 4ab সমান এখানে থাকবে হচ্ছে, এখানে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। একটু খেয়াল করতে হবে, আবারও বলছি যে বিয়োগ করা হয়েছে, যেহেতু বিয়োগ করা হয়েছে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন আমরা এখানে লিখতে পারি বা। তো বা যখন লিখবো তখন আমরা এখানে 4ab, তো আমরা এখানে 4টাকে একটু করে দিই, এই 4টাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে যেহেতু দুইটা রাশি রয়েছে সেহেতু a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4, আবার এই পাশেও যেহেতু রয়েছে তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। এখন এটাকে যদি আমরা টোটালকে বর্গ হিসাবে নিয়ে আসতে চাই তাহলে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তো এখন এখানে অতএব এ বি সমান এই সূত্রটার প্রুফ দেখানো হলো। তো ঠিক আছে, আমরা এবার 5 নম্বর যে সূত্রটা রয়েছে, 5 নম্বর 3 রাশির যে সূত্রটা সেটাকে একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে একটু খেয়াল করতে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এখন আমরা এটাকে একটু ভেঙে লিখতে পারি এরকম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার। তো আমরা এখন প্রথম যে এখানে যে সূত্রটা রয়েছে সেই সূত্রতে যাব, তাহলে এখানে আমাদের আসতেছে, এখানে আমরা একটু খেয়াল করব ভালো করে যে আমরা প্রথমে এটার সূত্রটাকে একটু খেয়াল করার চেষ্টা করব। তাহলে এখানে আমাদের আসতেছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। থামো তো। তো আমাদের একেবারে এই যে সূত্রটা রয়েছে a প্লাস বি প্লাস সি, তো আমাদের সাধারণত আমরা এতক্ষণ পর্যন্ত দুইটার যে বিষয়টা রয়েছে a প্লাস বি এটার করেছি, এর সাথে আমরা তৃতীয় রাশিটাকে যুক্ত করেছি। তো তৃতীয় রাশিটাকে যুক্ত করার ফলে আমরা এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি। তাহলে এটাকে a বা বি, এটাকে a এবং এটাকে b ধরলে তাহলে এখানে আমাদের আসতেছে a প্লাস বি মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা এইখানে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সূত্রটা নামাইলাম, এখন এটাকে গুণ করব। তাহলে 2ca তারপর 2bc প্লাস সি স্কোয়ার। তো এখন আমরা এই রাশিগুলোকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো মোটামুটি হইল। তো সুপ্রিয় বিদ্যার্থী বা শিক্ষার্থী, তো আসলে আমাদের আজকের যে ক্লাসে মানে বর্গ এবং ঘন সম্পর্কিত যে অধ্যায়গুলো আলোচনা করার কথা ছিল, তো আমরা আজকে বর্গের কিছুটা অংশ আলোচনা করছি এবং ঘনর কিছু অংশটা এখনও বাদ রয়েছে। তো ঘনর কিছু অংশ এবং বর্গের আরও কিছু অংশ বাদ রয়েছে। তো সেই বাদ যে অংশটা এটা সেকেন্ড পার্ট হিসাবে আসবে। তো আমরা আসলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিওটা বড় না করে একটা নির্দিষ্ট মানে রাখার জন্য এটাকে পার্ট 1 এবং পার্ট 2 দুইটাভাবে বিভক্ত করব। তো আর একটা কথা মনে রাখতে হবে যে আসলে আমরা যেভাবে মানে পড়াশোনার ক্ষেত্রে বা যেভাবে পড়াশোনা করতেছি, তো প্রত্যেক স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক বিদ্যার্থী কাছে আমার একটা মানে অনুরোধ রইবে যে তোমরা আসলে পর্যাপ্ত পরিমাণে তথ্য গ্রহণ করার চেষ্টা করো, নিজেকে তৈরি করার চেষ্টা করো এবং নিজেকে সম্পূর্ণভাবে জানার চেষ্টা করো। তো প্রত্যেক ব্যক্তি যদি নিজেকে সম্পূর্ণভাবে জানতে পারো সেই প্রকৃত শিক্ষাটা গ্রহণ করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো এবং সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।